টু স্যারকে শ্যামসু দে এবং নিমাই মন্ডল স্যার আমাদের সংগঠনের অন্যতম কার্যকরী দুজন সদস্য এবং কেমিস্ট্রির খুব নাম করা শিক্ষক আর্গেল হিস্ট্রি শ্রী পরিমল সরকার মহাশয়কে সম্বোধিত করছেন। ব্যক্তিগত এসেছেন অনুষ্ঠানে, কেউ স্কুলের প্রধান শিক্ষিকা, আবার আমরা কেউ প্রধান শিক্ষক, কেউ সাহিত্যিক, কেউ আবার কবিতা, সবাই এসেছি আমরা এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠান যারা পরিচালনা করছেন, প্রেসিডেন্ট সাহেব আছে, তিনি স্কুলের প্রধান শিক্ষক, সেক্রেটারি আছে, স্কুলের প্রধান শিক্ষক আছে। বিশেষ করে এই যার সঙ্গে আমি কথা পরিচয় হল পিয়া স্যার বলেন, আমরা সবাই সবার কাছে পরিচিত। ভগবানে আমরা এসেছি এই অনুষ্ঠানের সুন্দর অনুষ্ঠানে। আর আমার সাথে উপস্থিত আছে বিভিন্ন স্কুলের শিক্ষক মহাশয়, শিক্ষিকারা আর ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা শ্রদ্ধা। আজকে যে সংস্থা আহ্বানে এসেছি এটা হলো সায়েন্স ন্যাচারাল। কিছু একটা কাজ করতে গেলে আমাদের একটা সংঘবদ্ধ হতে হবে। স্বামীজি যখন বিদেশ গেছে, বিদেশে গিয়ে বিভিন্ন জায়গায় তিনি লেকচারটি বেড়াচ্ছে, সেটা আমরা জানি। তার সেই শিকাগো বক্তৃতার 125 বছর পুষ্ট হয়ে গেছে, স্কুলে পাঠানো হয়েছে, আমরা সেটা জানি। স্বামীজি বিভিন্ন জায়গায় লেকচার দিয়ে একজনের বাড়িতে এসে ছাত্রমন্ত্রী হিসাবে তাদের বাড়ির যে গৃহকর্ত্রী তাকে বাবা বলে ডাকবেন, তাকে বলছে মা আমি একজনের প্রেমে পড়েছি। তখন মা তখন অতটা গভীরে বুঝতে পারেনি ওখানকার মহিলারা। স্বামীজি প্রত্যেক কথা খুব মজা করে বলতেন কথা বলতে। তারপরে সেই অনুরোধ করবো যে আমাদের ক্লাবের যারা কার্যকরী মেম্বার রয়েছেন তারা একটু মঞ্চের সামনে চলে আসুন। আমি একটু সবার সঙ্গে আলাপ করে নিই। আমাদের ক্লাবের প্রেসিডেন্ট বিপ্লব গোস্বামী কিন্তু মঞ্চেই আছেন। আমাদের সেক্রেটারি ফিজিক্সের টিচার ডাক্তার স্যার, আচ্ছা এবার আমাদের স্টুডেন্টরা যারা সামনে থাকে, ধ্রুব প্রসাদ পোদ্দার অঙ্কেশ স্যার, অংশুমান স্যার, অঙ্কেশ স্যার, অংশুমান দত্ত, যারা ছাত্রছাত্রী যখন 9টা বাজে খুলে দেয়, অংশুমান স্যার, শুভঙ্কর স্যার, ভয়েস মেসেজ পাঠান, লাইফ সায়েন্সের টিচার, ধর্মদাস গঙ্গোলী স্যার, ইংরেজি স্যার, বাংলা শিক্ষক ডক্টর সঞ্জীব বিশ্বাস, অঙ্কের স্যার বিকাশ পোদ্দার স্যার, এনএম স্যার নামে পরিচিত নিমাই মন্ডল, ইতিহাসের সম্মানিত শিক্ষক প্রধান হিসেবে রয়েছেন। পার্থ ঘোষ কমার্সের টিচার, সোমেন মন্ডল স্যার লাইফ সায়েন্সের টিচার,
আজিজুল ভাই স্যার, কুন্তল জেনারেল স্যার, ওই খুব অঙ্কটঙ্ক দেয় মাঝে মাঝে। এবার সম্রাট স্যার কিন্তু আরেকটা ব্যাপার আছে, উনি শুধু ক্লাবের মেম্বার না, আমাদের ক্লাবের আরেকটা দিক আছে, সেটা হচ্ছে বেড়াতে বিভিন্ন জায়গায় প্রকৃতি পর্যবেক্ষণ। সম্রাট স্যারের কাছে কেউ নেই এবং উনি আমাদের ভূত বেড়াতে নিয়ে যান মাঝে মাঝে। সম্রাট স্যার লাইফ সায়েন্সের, জিওগ্রাফি লালটু চৌধুরী স্যার, ইতিহাসে আরেকজন স্বনামধন্য শিক্ষক সুশান্ত ঘোষ স্যার, অভিষেক ব্যানার্জি ফিজিক্সের শিক্ষক, স্নেহাংশু দে স্যার, এসটিওয়াই স্যার নামে সুপরিচিত কেমিস্ট্রির নাম করা শিক্ষক, কেমিস্ট্রির অমল স্যার, আর সবশেষে অধ্যাপক অমল স্যার, উনি কেমিস্ট্রি টিচার, উনি অধ্যাপনা করেন, আমাদের সংগঠনে রয়েছেন। আর আছে সরোজ স্যার, এই স্কুলের শিক্ষক সরোজ দত্ত, জিওগ্রাফি স্যার। এই হচ্ছে আমাদের এক্সিকিউটিভ মেম্বার। হ্যাঁ, আর যিনি মাইকে অ্যানাউন্স করলেন সকলের নাম সকলের সাথে পরিচিত করালেন, তিনি হচ্ছে পিয়ার স্যার, পিন্টু রাহা, সাবজেক্ট বেঙ্গলি, নেতাজি শিক্ষায়তনের মাস্টারমশাই, এবং এই টোটাল যে অনুষ্ঠান পরিচালনা তার দায়িত্বে আছে আমাদের পিয়ার স্যার। তো মাইক্রোফোন পিয়ার স্যারকে দেওয়া হলো। এবং আমাদের রাজ্যে আপনারা জানবেন, আমাদের এই সায়েন্স ক্লাব টোটাল পশ্চিমবঙ্গের 13টা জেলায় আছে এবং 13টা ক্লাব এই কাজ করে, এবং তার পুরো ওয়েস্ট বেঙ্গল স্টেটের কনভেনার হচ্ছে আমাদের পিয়ার স্যার। ঠিক আছে, পিয়ার স্যারের জন্য জোরে হাততালি। এবার অনুষ্ঠান পরিচালনা করবে পিয়ার স্যার। প্রত্যেকের সঙ্গে পরিচয় পর্ব হয়ে গেল। আমি আমাকে পশুপতি স্যার অনুরোধ করেছেন, ওনার হ্যাম রেডিওর একটা ক্লাস রয়েছে। আমি অতিথি যারা রয়েছে সম্মানীয় তাদেরকে একটু বলছি যে পশুপতি স্যার একটা কথা বলবেন আপনাদের সামনে। পশুপতি স্যারের একটা ভূমিকা আছে যে ওনার কিন্তু একটা আবিষ্কার রয়েছে এবং সেটা নিয়ে উনি বলবেন। পশুপতি স্যার কিন্তু ছেড়ে দিতে হবে। আমাদের ক্লাবের আরেকজন সদস্য হ্যাম রেডিওর অম্বরীশ নাম বিশ্বাস, সে আসতে পারেনি, এক ক্লাস রয়েছে। আমরা পশুপতি স্যারের কাছ থেকে দু একটা কথা শুনে নেব। পশুপতি মণ্ডল, ডক্টর পশুপতি মণ্ডল। থ্যাংক ইউ বেদা। মঞ্চে উপবিষ্ট পরিমল সরকার মহাশয়, সমাজসেবী এবং ক্লাবের সেক্রেটারি মহারাজ জি আছেন, মেহেদি আছেন, চন্দ্রচূড় আছেন, প্রেসিডেন্ট এবং এই সময়ের সাংবাদিক মল্লিক স্যারও রয়েছেন, বাপ্পা স্যার একজন স্তম্ভ, আর অন্যান্য যে মাস্টারমশাইরা রয়েছেন প্রত্যেককে আমি আমার ভিতর থেকে প্রণাম জানিয়ে বলি। আর আমার সামনে যারা গার্জিয়ান রয়েছে প্রত্যেককে প্রণাম, আর আমার স্নেহের ছাত্রছাত্রীরা রয়েছে। যাই হোক, আমাকে এখানে সম্বর্ধনা দেওয়ার জন্য পিতা বা অন্যান্য যে সদস্যরা আছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। কিন্তু আমি যখন ওই মেমেন্টোটা নিচ্ছিলাম তখন একটা কথা মনে হচ্ছিল, এই মেমেন্টো বা এই সংবর্ধনাটা কি আমার নেওয়া উচিত ছিল? এই যে কর্মযোগ্য, এই যে কর্মযোগ্যের কথা বিরুদ্ধা বলে গেলেন, সম্বর্ধনা তো তাদেরই দেওয়া উচিত আমি তো মনে করি। কারণ এই কর্মযোগ্য মাটির পয়সা খরচ করে কর্মযোগ্য, এবং শুধু গানের পয়সা নয়, সময়, এই যে সময় দেওয়া, সংসারের সমস্ত কাজ দেখে দেখুন আজকে রোববারটা সবাই মাংস ভাত খেয়ে মাংসি হবে না, এখানে এসেছে সমাজ সেবা। এবং
But AGI is something different from artificial intelligence. What is the difference? AI is used for specific tasks. যেমন ধরো আমি একটা লোকের আমি আমার একটা ডিভাইস আছে, আমার কাছে একটা মুঠোফোন বা মোবাইল ফোন যাই হোক, এরকম একটা জিনিস আছে, সেখানে আমার কিছু অ্যালগরিদমস আছে, কিছু মডেল চলছে, সেখান থেকে from there I can recognize a face. So we want to detect a face, we want to detect which person is this. This is a task, a specific task. But AGI is something different. AGI is what? যেটা আমরা করতে পারি, that is multitask. আমি একটা লোকের সাথে কথা বলছি, কথা বলে বুঝতে পারছি সে কি বলছে, তার কি কনটেক্সটে কথা বলছি, আমি মেমোরাইজ করছি, আমি লোকটাকে চিনতে পারছি, কি উত্তর দেবো বুঝতে পারছি, তার সাথে হেঁটে যাবো না যাবো না, আমি কি করবো, আগামী দিনে আমি কি করবো সেগুলো আমি বুঝতে পারছি। দ্যাট ইজ AGI। AGI এর অ্যাপ্লিকেশন এখনো পর্যন্ত পৃথিবীতে আসেনি, AI এর অ্যাপ্লিকেশন এখনো পর্যন্ত চলছে। অল দ্য থিংস আই হ্যাভ রিটেন ওভার হিয়ার, দ্যাট ইজ সবকিছুই AI দিয়ে কত বড় the problem, how much complicated the problem is, সমস্যাটা আমাদের কাছে কত বড় আমরা নিজে বুঝতে পারি না। ফলে সমস্যাটা সমাধানের জন্য যে উইপন বা যে সমাধানের রাস্তা আমরা খুঁজে বার করার চেষ্টা করি, দ্যাট ইজ নট অ্যাকুরেট। সো দেয়ার ইজ ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং যেমন আমাদের আছে, তেমন যে মডেলটা আমরা তৈরি করি, যে মডেলটা রোবটের মধ্যে ইনপুট করা হয়, যে মডেলটা দিয়ে একটা অটোনোমাস সিস্টেম চলে, সেই মডেলও সেই রকম ভাবেই সাফার আসে। So we don't know how complicated the model is. একটা ডাইনোসরকে মারতে গেলে আমার একটা ইট ছুড়লে হবে না। We have to learn. আমাকে জানতে হবে যে মডেলটা কমপ্লিকেশন কতটা। এই প্রবলেমটা আমাদেরও আছে। So lack of understanding. আবার এমনও আছে যে মশা মারতে কামাল লাগছে। রাইট? একটা ছোট্ট মশা তাকে মারতে হবে কামাল লাগছে, আমি জানি মরবে। Lack of generality. দরকার নেই। The problem is very simple. আমি কেন যাবো সেটা? আমি কেন ইউজ করব? তো এই যে প্রবলেমটা, এটা আমাদের হিউম্যান বিইংস এর আছে, আমাদের মধ্যে আছে। এই লার্নিং প্রবলেম আছে। আমরা তো ছোটবেলা থেকে যেমন শিখি, যেমন ছোটবেলায় আমার বাবা মা শিখিয়ে দেয় যে এটা মাটি, এটা গাছ, এটা মাঠ, ঠিক আমাদেরও ওই এআই মডেলগুলোকে ঠিক সেইভাবে শেখাতে হয়। এটাকে বলা হয় সুপারভাইজ লার্নিং। কিছুদিন শেখার পর এআই মডেল নিজে নিজে একটা আনসুপারভাইজ লার্নিং এ চলে যায়, যেমন আমরা যাই। আমাদের তখন হাতে ধরে শেখাতে হয় যে এটাকে এটা বলে, এটাকে কুড়ে ঘর বলে, এটাকে বড় বাড়ি বলে। তো আমরা আমাদের যে যে ভুলগুলো আছে, ঠিক এআই মডেলেরও ঠিক শেষে ভুলগুলো আছে। তুমি কি ওভারকাম? একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, যেমন ওভারথিংকিং প্রবলেম আর জেনারেলাইজেশন প্রবলেম আর আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম। ধরো পরীক্ষার আগে সাধারণত আমরা অঙ্ক পরীক্ষার আগে আমরা অনেক অঙ্ক মোটামুটি অনুশীলনীতে বা উদাহরণে যা যা অঙ্ক দেওয়া আছে সব কিছু করলাম, খুব ভালো একদম মেমোরাইজ হওয়া প্রবলেম। ওর মধ্যে যা এলো, যা সমস্যা, যা প্রশ্ন দিল আমাকে, আমি মোটামুটি সব প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারলাম। 100 পেলাম। কোনো একটা ছেলে 100 পেল, সে পেল ধরো 70-75। ভালো মন্দ সেভাবে আমি যাচ্ছি। কিছুদিন পরে আবার একটা পরীক্ষা হবে, যে পরীক্ষাটা ওই যে কোশ্চেনগুলো প্রথম ছেলেরা যা যা কোশ্চেন করেছিল, ওই বই থেকে যা যা করেছিল, উদাহরণ থেকে যা যা করেছিল, তা এলো না, একটু অন্য ধরনের। দেখা গেল প্রথম যে ছেলেটা 100 পেয়েছিল সে পেল 30, আর যে ছেলেটা 70-75 পেয়েছিল সে আবার 70-75 দাঁড়িয়ে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্স হচ্ছে ওই যে দ্বিতীয় যে ছেলেটা সে অনেক বেশি আগামী দিনে এগিয়ে যায়, বিকজ হি নোজ দ্য জেনারেল। ওর মধ্যে ওভার ফিডিং প্রবলেমটা নেই। ও মেমোরিতে ধরে রাখেনি যে আমাকে এই অঙ্কে লেখা করতে হবে, ওই অঙ্ক লেখা করতে হবে না। ও অঙ্কটা বুঝেছে, অঙ্কটা কোথা থেকে জেনারেট করছে, প্রবলেমটা কোথা থেকে জেনারেট করছে, হি নোজ। দ্যাটস ওয়াই ওই যে অঙ্ক প্রথম প্রশ্ন থেকে 75 পেয়েছে, পরের প্রশ্নে তো 75 পেয়েছে। ও সেই স্কিলটা ডেভেলপ করতে পেরেছে। এটা জেনারেলাইজেশন ছাড়া আগামী দিনে স্টুডেন্টদের এগুলো সব আজকে মেমোরাইজ করা হবে। তুমি মেমোরাইজ করলে সব কাজ হয়ে যাবে, এভরিথিং, কোন কাজটা তোমার চাই সব কাজ হয়ে যাবে। আমি দেখাচ্ছি, এটা মাথায় রাখার চেষ্টা করি। জেনারেলাইজেশন পাওয়ারটা নিজের মধ্যে গ্রো করার চেষ্টা করি, এটা খুব দরকার আগে। যা প্রশ্ন আসবে, যা আমি করে যাবো তাই আসবে, এবং তার মধ্যে আমি 100 পাবো। আজকের দিনে এটা
কতটা খুব প্রয়োজন নেই। আমি 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 নিজে 20 বছর উদ্ভাবনা করছি, আমি নিজে ফিল করেছি যে এটা প্রয়োজন আজকের দিনে ফ্রি, কোনো একদিনে হয়তো ছিল, আজকের দিনে সেটা নেই। তো আমি যে তিনটে কথা বললাম, একটা এআই মডেল কিভাবে নিজেকে ট্রেন করছে তার একটা সিম্পল এক্সাম্পল আমরা শুনেছি, সেলফ ড্রাইভিং কার। একটা এআই মডেল কিভাবে দেখছে বেসিক্যালি কি বলেছে, পারসেপশন, রিজনিং এন্ড লার্নিং, তিনটেই অ্যাপ্লিকেবল হচ্ছে ফর দিস কেস। যেটা সেলফ ড্রাইভিং কার, সে প্রথমে ছবিটা দেখছে, সি পারসেপশন, আন্ডারস্ট্যান্ড করছে ছবিটা, নেক্সট ফেজ ও সেখান থেকে একটা টার্মিনোলজি আছে সেগমেন্টেশন, আমি সেটা বাদ রাখলাম। নেক্সট ওটাকে ও ইনফারেন্টে ফেলছে। তো ডিফারেন্ট সিনস থেকে ও ফিচারস গুলো, অ্যাট্রিবিউটস গুলো সেগুলোকে এক্সট্রাক্ট করার চেষ্টা করে। তো চেষ্টা করার পর আলটিমেটলি ও বাই দিস রিজনিং, বাই দ্য ইন্টারপ্রিটেশন ও বডিটাকে গাড়িটাকে মুভ করাচ্ছে। তাহলে এই তিনটে জিনিস সাইমালটেনিয়াসলি একটা এআই মডেলের মধ্যে রান করছে, সিইং, আন্ডারস্ট্যান্ডিং এন্ড ইন্টারপ্রিটেশন, যেটাকে আমরা বলছি রিজনিং, যেটাকে বলছি আমরা পারসেপশন, যেটাকে আমরা বলছি নেক্সট স্টেপে আমরা যেটাকে বলছি রিজনিং, আর তারপরে হচ্ছে লার্নিং ফ্রম মিস্টেকস। এআই এর অ্যাপ্লিকেশন আমি খুব মানে একটা দুটো স্লাইডে আমি বলে বোঝাতে পারবো না, সম্ভব না আমার, কারণ সব অ্যাসপেক্টে এআই এর অ্যাপ্লিকেশন আছে। আমি তোমাদের সামনে শুধু দুটো জিনিস বলবো যে এআই কিভাবে আমাদের সাহায্য করছে, আর এআই ঠিক আমি এটা বলবো না যে এআই এর ব্যবহারের ফলে আমাদের কি অসুবিধা হচ্ছে, এটা বলাটা ঠিক হবে না। আমি আগে প্রথমে বলে নিই এআই কিভাবে আমাদের সাহায্য করছে। ধরো যেখানে আমি যেতে পারছি না, সেখানে আজকের দিনে যেটা হয়, আমি জানি না আমাদের এখানে কতটা হচ্ছে, তবে অন্যান্য দেশে বা অন্যান্য প্রভিন্সে হচ্ছে, যেটা অনেক একটা ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। সেটা হচ্ছে চাষি নিজে হেঁটে যাচ্ছে না মাইলের পর মাইল তার কৃষি জমি দেখতে, সে কৃষি জমি দেখতে মাইলের পর মাইল হেঁটে যাচ্ছে না, সে একটা ড্রোন তাকে দেওয়া হচ্ছে, সেই ড্রোনটাকে সে পাঠাচ্ছে। ওই ড্রোনটার মধ্যে এআই মডেল আছে, কিছু অ্যালগরিদমস সেখানে লেখা আছে, সেইভাবে তাকে ট্রেন করা আছে। ড্রোন উপর থেকে যেটা যাচ্ছে, যে ছবিটা পাচ্ছে, সেই ছবিটা ডান দিকে দেওয়া আছে। কি করছে ওখান থেকে আমি ডিটেলে বলছি না, ওখান থেকে ও কিছু ফিচার্স দিচ্ছে, সেখান থেকে দেখছে কোথায় ফসল হয়েছে ভালো, না ওখানে রোগ পোকা লেগেছে, না ওখানে কিছু সমস্যা আছে জলের, হিউমিডিটি বেশি, সয়েল ময়েশ্চার কিরকম, অল দিস। এই যে টোটাল রিপোর্টটা ও চাষিকে পাঠিয়ে দিচ্ছে, তার বাড়িতে বসে চাষি দেখতে পাচ্ছে। তার মানে চাষিকে নিজে নিজে ঘুরে দেখতে হচ্ছে না যে এখানে কি অবস্থা, ওখানে কি অবস্থা, ইমপ্রুভমেন্ট আছে। আমি বলছি না এটাই 100% একদম অ্যাকিউরেট রেজাল্ট হয়েছে, বাট ইমপ্রুভমেন্টের কাজ চলছে দিনের পর দিন, এবং আগামী দিনে এটা ধরে রাখো 90 to 95% অ্যাকুরেসি নিয়ে কাজ করবে। রাইট, নেক্সট আমি তিনটে ছবি এখানে দেখিয়েছি, তিনটে ভিডিও আমি এখানে দেখানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে প্রথম যে ছবিটা, একটা বিদেশের একটা ল্যাবে একটা এক্সপেরিমেন্টার। আমরা এখন এআই এর একটা অনেকের মনে প্রশ্ন আসে, এআই কি ইমোশন ডিটেক্ট করতে পারে? না, ইমোশন ডিটেক্ট করা সহজ ব্যাপার নয়। এক কথায় বলা যায় না পারে না, এক কথায় বলা যায় পারে, এরকম না। আবারও বলছি, ডেভেলপমেন্ট চলছে, কারণ একটা মানুষের ভেতরে কি চলছে আর একটা মানুষের বাইরে কি চলছে, এই পারসেপশনটা একটা এআই এর পক্ষে বা এআই মডেলের পক্ষে এখনই বোঝানো সম্ভব। এইখানে যে ছবিটা বাঁদিকে দেখা যাচ্ছে উপরের দিকে, সেখানে দেখা যাচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ইমোশন। জেনারেলি আমরা 7 ধরনের ইমোশন নিয়ে কাজ করি, এটাকে বলা হয় অ্যাফেক্টিভ কম্পিউটিং। একটা লাইন এআই, এটাকে বলা হয় অ্যাফেক্টিভ কম্পিউটিং। প্রচুর কাজ হচ্ছে কিসের জন্য? ওয়েলনেসের জন্য, হেলথ কেয়ারে ওয়েলনেসের জন্য। একটা আইআইটি খড়গপুরে একটা পুরো একটা ডিপার্টমেন্ট, একটা ইনস্টিটিউট ওয়েলনেস হ্যাপিনেসের উপর খুলেছে, যেখানে শুধু এর কাজ হচ্ছে অ্যাফেক্টিভ কম্পিউটিং। যে নন ইনভেসিভ প্রসেস, নন ইনভেসিভ প্রসেস মানে হচ্ছে আমি তাকে ছোবো না, লোকটাকে ছোবো না, শুনে দেখবো না, না দেখে আমি বলতে পারবো যে হাউ অ্যাংশাস হি ইজ, হাউ ডিপ্রেসড হি ইজ, তার কতখানি স্ট্রেস চলছে। তো দিস আর দ্য ইমোশনস।
এই ইমোশনস গুলো দিয়ে একটা মেশিন, একটা মডেল ট্রেন হচ্ছে। ট্রেন হওয়ার পর বাকিতে তারপরে একটা ছবি দেখানো আছে যে এই যে মডেলটা, এই মডেলটা হচ্ছে সেই মডেলটা যে মডেলটা হ্যাজ বিন ট্রেন উইথ দিস মডেল। এই মডেলটা একটা রুগীর সাথে কথা বলছে।